যতই চাপ থাকুক, সংক্রমণ ৫% নিচে নামলে তবেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক ধরনের আন্দোলনের ডাক আছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়, সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত ৭। যারা আক্রান্ত এরা কেউ ভারত থেকে যাওয়া আসা করেনি, কিন্তু তারপরে এরা আক্রান্ত। আমাদের দেশে তো চিকিৎসা তো উন্নত না। সতর্কভাবে চলতে হবে, কিন্তু মাস্ক পরা ছাড়া চলা যাবে না। শুধু চাঁপাইনবাবগঞ্জ, গোটা বাংলাদেশই আপনার চিন্তা, কারণ চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের বাইরে না। তো ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে, সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালের নেই। ফাইজারের টিকার সংরক্ষণ ও প্রয়োগ নিয়ে ধোঁয়াশা, দেশে আসলে পদক্ষেপ, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ম্যানুয়ালটা আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। ভ্যাকসিন আসার পরে আমরা তারপরে তাদেরকে ট্রেনিং দিই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কয়েক ঘন্টার ব্যবধানে 7 বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। উৎপত্তি শহরেই, বড় দুর্যোগের আগাম সতর্কতা, মত বিশেষজ্ঞদের। বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় প্রস্তুত, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। এ নিয়ে পোর্টো থেকে বিস্তারিত জানাবো আমি তারিকুল হাসান আশিক। 12 জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানোর 3 দিন পর নতুন ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণ 5%-এর নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে সাফ জানিয়েছেন ডক্টর দীপুমণি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যতই আন্দোলন করা হোক, জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। করোনা মহামারীর কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে চালু রয়েছে শিক্ষা কার্যক্রম। সংক্রমণের মাত্রা বাড়ায় বারবার বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন মাধ্যমে দাবি তুলে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জানালেন, করোনা সংক্রমণ হার 5%-এর নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। যতই আন্দোলন করা হোক, জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বিশেষজ্ঞরা বলেন এবং আমাদের যে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি আছেন, তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা 5-এর নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবার কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি আমরা 13ই জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক ধরনের আন্দোলনের ডাক আছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়, সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সবকিছু যেভাবে স্বাস্থ্যবিধিভাবে চলছে, আমরা চাই যে স্কুল কলেজে এগুলো খুলে দিই। আমার মনে হয় খুলে দেওয়া তেমন কোনো সমস্যা নাই। আমরা মনে হয় করোনার যে প্রভাব অনেকটা তার থেকে মুক্ত হয়ে গেছি। দীর্ঘদিন ধরে তো বন্ধ হয়ে আছে, এর কারণে স্টুডেন্টরা বাসায় থেকে ওদের তো পড়ালেখা সেভাবে হচ্ছে না। ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে সংক্রমণের খবরে এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শঙ্কা যেন জেঁকে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের পাশাপাশি বাড়াতে হবে করোনা পরীক্ষা। এদিকে দেশে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 38 জন, শনাক্ত হয়েছেন 1043 জন। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে নতুন আতঙ্কের নাম চাঁপাইনবাবগঞ্জ। সংক্রমণের হার ছড়িয়েছে 50% বেশি, চলছে লকডাউন। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে সেখানে মিলেছে ভারতীয় ভেরিয়েন্টের স্থানীয় সংক্রমণের খবর। তাই আতঙ্ক যেন ক্রমেই দানা বাঁধছে সেখানে। এটা অবশ্যই উদ্বেগের চিন্তা। আমাদের দেশে তো চিকিৎসা তো উন্নত না। সতর্কভাবে চলতে হবে, কিন্তু মাস্ক পরা ছাড়া চলা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই ভেরিয়েন্টের বিস্তার ঠেকাতে কেবল লকডাউনই কাজে আসবে না, দরকার আরও কিছু নতুন পদক্ষেপের। সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে, সেটা
সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালে নেই। অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। 7টা ধরা পড়ছে, 7 জন সহ 42 জন। এদের প্রত্যেককে আমরা RT-PCR, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং তাদের যে ক্লোজ কন্ট্যাক্টে যারা আত্মীয় স্বজন থাকে তাদেরও স্যাম্পল কালেকশন করা হবে। তারা যেন কোনোভাবেই মানুষের কাছে আসতে না পারে বা সংস্পর্শে আর না আসতে পারে, সেই বিষয়টির জন্য আমাদের অফিসাররা যেমন গেছে, একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ তাদেরকে পাহারার ব্যবস্থা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বাদেও রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুরের মতো ভারত ঘেঁষা জেলায় বাড়ছে করোনা সংক্রমণের হার। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50-এর ওপরে উঠলে বিশেষ লকডাউন দেয় স্থানীয় প্রশাসন। এবারে সে জেলায় করোনায় ভারতীয় ধরন পাওয়া গেছে 7 জনের মধ্যে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদা দিচ্ছেন জেলা সিভিল সার্জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা আসার খবর স্বস্তির হলেও এর সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা কাটেনি। অ্যাস্ট্রাজেনেকা আর সিনোফার্মের চেয়ে ফাইজারের টিকা দেওয়ার পদ্ধতিও ভিন্ন, তাই আগে ভাগেই দক্ষ জনবল তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা আসার পর নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। মঙ্গলবার থেকেই দেশে দ্বিতীয় কোনো ভ্যাকসিন হিসেবে শুরু হয় চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ। 5 লাখ ডোজের এই টিকা প্রয়োগে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন চীনা নাগরিকরা। এর মধ্যে শনিবার শুরু হয়েছে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের টিকার প্রয়োগ। আমরা তো যেটা গতবারও করেছিলাম এবং এবারও করছি, যে আমরা দিচ্ছি, দিয়ে অপেক্ষা করছি, দেখছি, তারপরে আবার ফুল সুইংয়ে আমাদের দেশে শুরু হবে। তো আমার মনে হয় এটা একটা ভালো দিক যে আমরা আমাদের দেশেরও স্টুডেন্টরা দিয়েছে, আবার ওদের টিকা ওরাও নিজেরাই দিচ্ছে এখানে। সো কনফিউশন থাকার কোনো সুযোগ নাই এখানে। এদিকে একদিন বাদই দেশে আসছে ফাইজার বায়োএনটেকের 1 লাখ ডোজ টিকা। যদিও সারা দেশে টিকাদান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর মধ্যে প্রায় 1 কোটি ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। তবে ফাইজারের প্রক্রিয়াটি কিছুটা জটিল বলছেন বিশেষজ্ঞরা, তাই সতর্কতার পাশাপাশি দরকার হবে বাড়তি প্রশিক্ষণের। খুবই উচ্চ প্রযুক্তির কিন্তু সংরক্ষণ প্রক্রিয়া, এটির বাক্স যে প্যাকিং সেগুলো খোলা, সেটার সঙ্গে সঙ্গে সেখান থেকে ইমেল চলে যায়, ইমেল চলে যাওয়ার পরে কালার চেঞ্জ হয় বাক্সের ভিতরে থাকা সেন্সর থেকে, এবং তারপরে সেটি গ্রিন সিগন্যাল হলে পরেই শুধুমাত্র সেই টিকা ব্যবহার করা যায়। সো এটা বেশ একটা সফিস্টিকেটেড সিস্টেম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা দেওয়ার আগেই নেওয়া হবে ব্যবস্থা। সবসময় প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি করতে হয়, এই ম্যানুয়ালটা আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি এবং আমাদের যারা ট্রেনার হবেন, তাদেরকে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করবেন, তারাও রেডি হয়ে গেছে। এখন ভ্যাকসিন আসার পরে আমরা তারপরে তাদেরকে ট্রেনিং দিব। এর মধ্যে কোভিশিল্ড, সিনোফার্মের পাশাপাশি ফাইজার ও স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে দুপুর পর্যন্ত 7 দফা ভূমিকম্পে কেঁপে কেঁপে ওঠে সিলেট। উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শনিবার সকাল 10টা 36 মিনিট, 10টা 51 মিনিট, বেলা 11:30, 11টা 34 মিনিট এবং দুপুর 2টা থেকে 15 মিনিটের মধ্যে আরও 3বার সহ মোট 7বার ভূকম্পন অনুভূত হয়। দিনের শুরুতে বারবার এমন ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো সিলেট। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 3বার হয়েছে, আমরা তো দৌড়িয়া বাড়া হয়েছে, আশপাশে তো বড় বড় বিল্ডিং আইন আছে, ফলোর উপরে উঠে আছে, এমন ভূমিকম্প হয়েছে দোকানের ভিতর। যেহেতু সিলেট অনেক ঝুঁকিপূর্ণ এলাকা, তাই আমরা এই ভূমিকম্পে অনেক আতঙ্ক বোধ করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর উপরে তো অনেক উঁচু উঁচু দালান, কখন যে মাথা ভেঙে পড়ে এই চিন্তা অনেক ভয় লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর জানায় সিলেট শহরের উত্তর পূর্ব কোণের জৈন্তাপুর উপজেলা ভূমিকম্পের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1। সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা 4.1, এটা হয়েছে 10টা 50 মিনিটে। লোকেশনটা দেখাচ্ছে যে ভূমিকম্প একই জায়গায় হয় নাই, কিন্তু সিলেট রিজিয়নের ভিতরেই দেখেছে। এবং সেই লোকেশনটা আরেকটা বড় জিনিস হলো গিয়া আমাদের এই ভূমিকম্পর যে ডেপথটা ছিল খুব কম ছিল, মাত্র 13 কিলোমিটারের মতো ডেপথ ছিল, যার কারণে এটা সব জায়গায় অনুভূত হয় না। সিলেট দেশের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটে 7 দফায় ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের ভেতরেই বিপজ্জনক দুটি ভূকম্পন উৎসের কথা জানিয়ে তারা বলছেন, যে কোনো সময় শক্তি দেখালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করাও কঠিন। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতনার আহ্বান তাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিলেটের জৈন্তাপুরে লালাখালের দক্ষিণে 5 থেকে 6 কিলোমিটার দূরে ডুপিটিলা পাহাড়ের 15 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল। একবার দুবার নয়, অনুভূত হয় 7 বার। যদিও এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1 মাত্রার মৃদু ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরেই যে দুটি স্থানে বিপজ্জনক ভূকম্পন শক্তি লুকিয়ে আছে, সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশের এলাকা এর মধ্যে একটি। শনিবারের একাধিক ছোট ভূমিকম্পন বড় দুর্যোগের সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে বিপুল পরিমাণ শক্তি অভ্যন্তরে ভূত্বকের মধ্যে জমা হয়েছে, সেটা এক সময় না এক সময় বের হতেই হবে। আগাম একটা সতর্কবাণী, এটা হয়তো দেখা যেতে পারে যে আগামী 10 দিনের মধ্যেও একটা বড় ভূমিকম্প হতে পারে, যেটা একটা সক্রিয়, অতি সক্রিয় অঞ্চলে এই ভূমিকম্পটা সংঘটিত হয়েছে। সাধারণত এই ছোট আর্থকুয়েকগুলো হলে তার 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা বড় ভূমিকম্প সাধারণত হয়, যেটা আমরা 1897 এর সময়ও দেখেছি বা আমরা শুনেছি। যেহেতু সিলেট চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ, তাই দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত মহড়া এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। যেগুলো এখন সুপ্ত অবস্থায় আছে ফাটলগুলো, সেগুলো কিন্তু আবার নড়াচড়া দিয়ে উঠছে। সিলেটে যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, ঢাকা যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, এগুলা কি ভূমিকম্প সহন হিসেবে করছে কিনা সেটা আসলে চেক করাটা আমাদের জন্য এখন খুবই জরুরি। আমরা আতঙ্কিত না হয়ে যদি আমরা 2-1 কদমের মধ্যেই যদি আমরা নিরাপদ জায়গায় যদি আশ্রয় নিতে পারি, তাহলে আমাদের জীবনটা রক্ষা পাবে, এবং সেটার জন্য আমাদের মহড়া প্রয়োজন। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানালেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাতে আবার জনসমক্ষে আসতে না পারেন, সেজন্যই বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা কেন আটক করে রেখেছে? একটি মাত্র কারণ, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার যে পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে নিয়ে তিনি আবার সেই গ্রামে গঞ্জে ঘুরে সেটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেওয়ার সেটাই কারণ, যে আজকে কোনো মতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে আবার জনগণের সামনে আসতে দেওয়া যাবে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের তৃতীয় অল ইংলিশ ফাইনালে কিছুক্ষণ পরে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের উত্তাপ জানাতে এই মুহূর্তে পর্তুগালে আছেন আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আশিক, দেশে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই কিন্তু ইউরোপিয়ান ক্লাবের শ্রেষ্ঠত্ব কার হাতে যাচ্ছে বা কে হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাবের শ্রেষ্ঠ দল, সেটি কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে। চেলসি না ম্যানচেস্টার সিটি, ও গার্দিওলা নাকি টমাস টুখেল, কে হতে যাচ্ছেন এই এবারের সেরা? এইটি নিয়ে আমরা দেখেছি যে খেলা সকাল থেকে কিন্তু এই দুটি দলেরই সমর্থকরা যে উন্মাদনা দেখিয়েছেন, সেটি সত্যিকার অর্থে অবিস্মরণীয় এবং অতুলনীয়। এবং এই পুরো পর্তু শহরেরই আনাচে কানাচে কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে আছেন ম্যানচেস্টার সিটি এবং চেলসি সমর্থকরা। তারা কিন্তু সুদূর যুক্তরাজ্য থেকে এসেছেন শুধুমাত্র তাদের পছন্দের দলকে সমর্থন জানাতে, এবং সারা দিনই তারা নেচে গেয়ে উল্লাস করে তারা তাদের ভক্ত হিসেবে তারা তাদের যে পছন্দের দল তাদেরকে সমর্থন জানাচ্ছেন। এবং এরই মধ্যে অনেক দর্শক যারা আসলে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন, তারা কিন্তু মাঠে প্রবেশ করে গেছেন। আর সকালবেলায় আমরা দেখেছি যে খেলোয়াড়রা কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করেছে এবং সেখানে তারা অনুশীলন করেছে। গতকালকেও তারা ঘাম জড়িয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও কিন্তু তারা নিয়েছে। দুটি দলে কোনো দলের ইনজুরি নেই এবং আত্মবিশ্বাস দুটি দলের তুঙ্গে। যেরকম আমরা যদি টমাস টুখেলের নেতৃত্বের কথা বলি, কিন্তু সে গত আসরের যে আক্ষেপ, সেটি কিন্তু এবার গোছানোর সময় কিন্তু এসে গেছে। গার্দিওলাকে কিভাবে আসলে পরাস্ত করা যায় গার্দিওলার সাথে, সেটি কিন্তু টুখেলের জানা আছে। অন্যদিকে গার্দিওলার জন্য এটি কিন্তু তৃতীয়বারের মতো সেরা হতে পারে, কারণ বার্সেলোনার যখন নেতৃত্ব তিনি দিচ্ছিলেন, অর্থাৎ বার্সেলোনার কোচ যখন ছিলেন গার্দিওলা, তখন কিন্তু দুবার তিনি শিরোপা জিতেছিলেন। তো এই আজকে সবকিছু মিলিয়ে একটি দারুণ ফুটবল ম্যাচের অপেক্ষা করছেন ফুটবল প্রেমীরা। সেই সঙ্গে ভক্ত সমর্থকদের কথা যদি বলি, তারা তাদের নিজস্ব দলকে এগিয়ে রাখছেন, কারণ দুটি দলেই কিন্তু
দারুণ পারফরমেন্স করে আজকে ফাইনাল হয়েছে। তো সবকিছু মিলিয়ে একটি দারুণ বা জমজমাট বা রোমাঞ্চকর যাই বলি না কেন একটি চমৎকার ম্যাচের অপেক্ষা করছে দর্শকরা। তো এই ছিল আসলে এসা একেবারে চ্যাম্পিয়ন্স লিগের আগ মুহূর্তের সর্বশেষ খবর পর্তুগালের পোর্তো থেকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের তৃতীয় অল ইংলিশ ফাইনালে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন পর্তুগাল থেকে সহকর্মী তারিকুল হাসান আশিক। দেশের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে মাথা ব্যথা নেই পানি উন্নয়ন বোর্ডের। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 4 দিনে খুলনা উপকূলের বেড়ি বাঁধের 90%ই যে কোনো মুহূর্তে ভাঙন দেখা দিতে পারে। কিছু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের জমির। টিকে থাকতে স্থানীয়রাই মেরামতের চেষ্টা করে যাচ্ছেন। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কুচি। নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমেছে খুলনার উপকূলবাসী। সংগ্রামের হাতিয়ার ঝুড়ি, কোদাল আর শাবল। নদীর নোনা পানি প্রবেশ ঠেকাতে রাত দিন চলছে স্বেচ্ছাশ্রম। ভেদাভেদ ভুলে এ সংগ্রামে সামিল হয়েছেন নারী পুরুষ সব বয়সী মানুষ। তবে এই দুঃসময়ে পানি উন্নয়ন বোর্ডকে পাশে পায়নি তারা। নিজেদের বাস্তবিটা রক্ষায় আকুতিও জানিয়েছেন অনেকে। বেড়িবাঁধটা ভালো হয়, সেই কারণে আমরা ঘরের থেকে বাইরে বেরিয়েছি কাজ করতে। মা বাবা সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য করছি। পদ্মার যে লোকজন আছে তাদের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাই না। বারবার ওনাদের বলা হয় না, আসে মাঝে মধ্যে, কিন্তু ওরা কোনো কাজই করে না। বেশিরভাগ ভাঙন কবলিত এলাকার প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলি, তারা সব সময় বলে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে এটা তৈরি করব। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বাজেট না থাকার জন্য আমরা সব পয়েন্টে অ্যাড্রেস করা সম্ভব হয় না। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ জায়গা সেগুলো আমরা মেরামত করে থাকি। খুলনা অঞ্চলের 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ নদীর ভয়ঙ্কর রূপ দেখেছে খুলনা উপকূলবাসী। আর তাই তো এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়িবাঁধ, ভেসে যায় ঘেরে লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়ে চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস চিংড়ি চাষ। তবে 2009 সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল আর আমপানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষি পথে বসেছেন। তাই সরকারের কাছে স্বল্প সুদে চিংড়ি চাষিরা ঋণ চান। আগে একবার ঘের বেড়ি ভেসে গেছে, এও ঝড়ে আবার গেল ঘেরে বেড়ি ভেসে। সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো? সরকার আমাদের সাহায্য সমিতি করে, তাহলে আমাদের মাছের চাষের অসুবিধা হয় না। বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারের সহায়তার দাবি জানায় জেলার চিংড়ি চাষী সমিতি। চিংড়ি চাষিদের পাশে না দাঁড়ানো হয়, সরকার না দাঁড়ায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এই চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত চাষিরা তফসিলি ব্যাংক থেকে সর্বোচ্চ 4% সুদে যাতে ঋণ পায় সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জেলায় 66,800 হেক্টর জমিতে বাগদা ও 9,000 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারে ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে 6,700 হেক্টর জমির 7,400 চিংড়ি ঘের ভেসে যাওয়ায় 15 কোটি 75 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। রাত 11টার সময় আরও থাকছে। রাজশাহীতে জমে উঠেছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, সরবরাহ কম দাবি ব্যবসায়ীদের। সরকার যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি সহ একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অহেতুক সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী প্রয়াত
অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণ সভায় বক্তব্য রাখেন তারা। বিএনপি সহ একটি গোষ্ঠী আজকে সরকারের বিরুদ্ধে অহেতুক নেতিবাচক ভূমিকা এবং অহেতুক সমালোচনা করে। আজকে তারা মৌলবাদকে প্রশ্রয় দেয়, তারা আজকে ধর্মান্ধদের সাথে নিয়ে রাজনীতি করে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে যাতে থামিয়ে দিতে পারে বা আমাদের সমস্ত অর্জনগুলোকে যাতে নস্যাৎ করে দিতে পারে, তার জন্য আজকে ষড়যন্ত্রে মত্ত হয়ে আছে। তাই সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। মতিন খসরু কিন্তু তার পেশাগত কারণে শুধু না, মানবিক কারণে এবং তার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ এত অপরিসীম ছিল যে সে সব কিছুতে সেই বিপদগ্রস্ত হলে কোনো প্রশ্ন ছাড়া উনি হাত বাড়িয়ে দিতেন, হাত ধরে টেনে তোলার চেষ্টা করতেন। পদ্মা সেতুর সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াটারপ্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ের ডামির কাজ চলছে প্রকল্প এলাকায়। ডামির টেস্ট রিপোর্টের পরই বিশেষজ্ঞ দল এর অনুমোদন দেবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের বিস্ময় এখন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এবার সেতুটির ব্ল্যাক টপ বা পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। মহাপ্রান্তের সংযোগ সেতুর নিচে প্রায় 100 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থের এই ডামি করার পরই চলছে হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। মেইন ব্রিজের রোডের ডেক স্ল্যাবে ও ভায়াডাক্টের কংক্রিটিং স্ল্যাবের মতোই মাটির মধ্যে আরসিসি ঢালাই দিয়ে ব্যাট তৈরি করে। এর উপরেই করা হয়েছে এই ব্ল্যাক টপ। সেতুর উপরে পিচ ঢালাইয়ের জন্য যে প্রক্রিয়া তার সবই হয়েছে এখানে। দক্ষিণবঙ্গের মানুষের জন্য সবথেকে ভালো হইব, যাতায়াতের জন্য ভালো হইব, যাতায়াতের ভোগান্তিরা পুইতে হবে না। আরসিসি কংক্রিটের একটা বেড করছি অ্যাজ ইট ইজ। আমাদের যে মেইন ব্রিজের যেমন ডেক স্ল্যাব, ভায়াডাক্টের যেমন কংক্রিটিং স্ল্যাব আছে, অ্যাজ ইট ইজ বেড মাটিতে করা হয়েছে। তার উপরে আমরা ওয়াটারপ্রুফিং এর কাজ করছি, তার উপরে ব্ল্যাক টপ তৈরি করছি। পিচ ঢালাইয়ের ডামিটি প্রায় 15 পর্যায়ের পরীক্ষা হচ্ছে। টেস্ট রিপোর্ট সঠিক আসলেই এর অনুমোদন দেওয়া হবে। 4 লেনের পদ্মা সেতুর সড়কের এই ব্ল্যাক টপ হবে বিশ্বমানের। বিটুমিনাস কার্পেটিংটা হবে, সেইটারও আমাদের জন্য মান স্পেসিফিকেশন সবকিছুর জন্য ঠিক থাকে। এই জন্য আমরা ডামিটা করতেছি এবং ডামি করে এখানে আমরা এই স্পেসিফিকেশন গুলা আবার যাচাই করবো আর কি, ল্যাব টেস্টের মাধ্যমে যাচাই করার পরেই সেই অনুযায়ী আমরা আমাদের ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করব। সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার ভায়াডাক্টের আরসিসি ঢালাইয়ের উপরে 50 mm পুরুত্বের পিচ ঢালাই হবে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উপরের ডেক স্ল্যাবের ওয়াটারপ্রুফ ব্ল্যাক টপে 60 মিলিমিটার বাইন্ডার ও 40 মিলিমিটার ওয়ারিং কোর্সে 100 মিলিমিটার পুরুত্বের ঢালাই হবে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন আমের সরবরাহ কম থাকায় দাম বেশি। সাইফুর রহমান রকি রিপোর্ট। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। গুটি, গোপালভোগ, খিরসাপাত, লকনা, আশিনা আম বাগান থেকে পেরে বিক্রির জন্য আনা হচ্ছে এখানে। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর প্রায় অর্ধশত আমের আড়ত। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন আমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। গোপাল হলো 2300 টাকা মন, আর যেটি অরিজিনাল খেরসা হলো 1800, 1700, 1500। আসার কোম্পানিতে প্যান কোম্পানিতে আম টানছে, এর লেগে একটু দাম বেশি। লকনাটা একটু আমদানি কম হচ্ছে এখন তো আমের সময় হয়নি, এই কারণে আমের দামটা একটু বেশি। হিমসাগর মাত্র শুরু যখন নামবে তখন আম একরিত হবে, আর লক নাম মনে করেন 700-800, এটা বাজার তো একবারে কম, আরো কমবে। এই অঞ্চলের আম সুমিষ্ট হলেও সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি বলে জানান ক্রেতারা। গোপালের আমদানি কম থাকায় দাম তুলনামূলক একটু বেশি। এখান থেকে কিনি, বিভিন্ন জায়গাতে দিয়ে আমরা বগুড়া, রাজশাহী দামটা বেশি মনে হচ্ছে আমাদের। কুরিয়ার সার্ভিস, ট্রাক ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি করছেন আড়তদাররা। আম আমরা কিনি বিভিন্ন জায়গায় দিই, মুকামে ওই হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জে দিই, তারপরে হলো ফরিদপুরে দিই, অনলাইনে বিক্রি করছি, তারপরে এমনি অন্য ব্যাপারীদের মাধ্যমে বিক্রি করছি, কোরিয়ার সার্ভিসে বিক্রি করছি। প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 40 থেকে 45 লাখ টাকার আম বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলতে শুরু করেছে ফ্রান্সের ব্যবসা এবং পর্যটন কেন্দ্র। একই সঙ্গে অব্যাহত রয়েছে দেশটির চলমান টিকাদান কর্মসূচিও।
এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ফ্রান্সে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর গত 19 মে থেকে দেশটির বার রেস্টুরেন্টের টেরাস অর্থাৎ সামনের অংশ ব্যবহারের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে ধীরে ধীরে দেশটির যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আমরা এই ঘোষণার পর থেকে দেখছি কিন্তু বার রেস্টুরেন্টের সামনের অংশ ক্রেতা সাধারণ উপস্থিতি অনেক বেড়েছে। বার রেস্টুরেন্টের ব্যবসার সাথে দীর্ঘদিন থেকেই যুক্ত রয়েছেন একজন প্রবাসী বাংলাদেশী, যিনি এখানে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ। আমরা এখন তার সাথে কথা বলবো এই যে খুলে দেওয়ার পর ক্রেতা উপস্থিতি আসলে কতটুকু বেড়েছে এবং সরকার আপনারা আসলে আর্থিক কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং সরকার আসলে আপনাদের কি ধরনের সহযোগিতা করেছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। গত 19 মে সরকার ঘোষণা করেছেন যে এই দেশে যেসব রেস্টুরেন্ট, বার বা অন্যান্য মানুষ যেখানে সবসময় গ্যাদারিং করছে সেগুলো বন্ধ করা হয়েছিল। অন্যান্য দোকানপাটের সঙ্গে অনেক কিছু বন্ধ ছিল, যেটা 19 তারিখ থেকে খোলা হয়েছে এবং আগামী 9 জুন এটা রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। তারপর 9 জুন হবে রাত্রে 11টা পর্যন্ত। অতএব কিছু ব্যাপারে অনেক সতর্কতার সঙ্গে সরকার আস্তে আস্তে এই লকডাউন খুলছেন এবং এই মুহূর্তে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে অনেক আগ্রহ। অনেক ঘরে থাকার কারণে সবাই বাইরে আসতে চায়। বার রেস্টুরেন্টগুলো তো এখন অনেক লোকজন বাইরে আসার জন্য উদ্যোগী এবং ব্যবসা মোটামুটি চলছে। তো আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসে এগুলো সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই সব খোলা হবে এবং সেগুলো যদি খোলা হয় ইউরোপিয়ান সমস্ত টুরিস্টরা আসবে, বিশ্বব্যাপী যে দেশগুলো করোনা মুক্ত হওয়ার পথে তারাও আসবে। আশা করা যাচ্ছে যে এই ব্যবসাগুলো আবার আগের মতোই না হলেও কিছুটা সেই মতোই যাওয়ার একটা আমরা আশা করছি। সেই সঙ্গে যারা বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় আমরা আছি, আমরাও অনেক আশাবাদী। অনেকদিন আমাদের এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি ঠিকই, কিন্তু সরকারও কিন্তু আমাদেরকে অনেক ধরনের অনুদান দিয়েছেন এবং সেই ক্ষেত্রে বলা যায় যারা বড় বড় ব্যবসায়ী তাদের একটু বড় ক্ষতি হয়েছে, যারা ছোট ব্যবসায়ী তাদের খুব ছোট ক্ষতি হয়েছে, যেটা হয়তো সময়ের ব্যাপার এগুলো আবার রিকভার করা। অতএব আমরা আশাবাদী এবং এই ইউরোপ বা অন্যান্য উন্নত দেশগুলোর মধ্যে যে হারে করোনা এখন কমছে ভ্যাকসিনেশন হওয়ার কারণে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখন ধীরে ধীরে ফ্রান্সে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সের প্যারিস থেকে আমার কাছে সর্বশেষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় খুলতে শুরু করেছে ফ্রান্সের ব্যবসা এবং পর্যটন কেন্দ্র। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন প্যারিস থেকে সহকর্মী লুৎফর রহমান বাবু।